সন্ধ্যার মাছরাঙা সংবাদে সঙ্গে আছি আমি এনকে নাতাশা। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঢাকায় বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই, বন্ধ হয়নি তথাকথিত সিটিং কিংবা গেট লকের হয়রানি। বিআরটি এর অভিযানকে উপেক্ষা করে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। আজও বেশ কয়েকটি যানবাহনে জরিমানা করেছে প্রতিষ্ঠানটির ভ্রাম্যমাণ আদালত। চাপ তৈরির কৌশল হিসেবে বাস চলাচল বন্ধ রাখছে মালিক ও শ্রমিকরা। আজ থেকে বস্তিবাসীদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম ধাপে রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দারা পাচ্ছেন টিকা। আগামী এক সপ্তাহে রোজ 15,000 মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা কর্তৃপক্ষের। প্রথম দিনে সেখানে স্বাস্থ্যবিধি পালনে উদাসীনতা দেখা যায়। সিরাজগঞ্জে বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সেখানে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নতুন স্মার্ট প্রিপেইড মিটার বসিয়েছে। এতে আগের চেয়ে খরচ বেড়েছে, টাকাও উধাও হয়ে যাচ্ছে প্রায়। একজনের সংযোগ অন্যজনকে দেওয়ার অভিযোগও রয়েছে। এবারে বিস্তারিত। গণপরিবহনে ভাড়া নিয়ে গোলমাল চলছেই। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের মধ্যেই নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। সরকারের উপর চাপ তৈরি করতে দুপুরে মিরপুর থেকে বিমানবন্দর, আবদুল্লাপুর ও নতুন বাজার রুটে হঠাৎই বাস বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। মাহমুদুল হাসানের রিপোর্ট। দুপুর 12টা, কালশিমোড়ে কয়েকশো যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। তারা জানান 2 ঘন্টা ধরে অপেক্ষা করেও বাস পাচ্ছেন না। ভাড়া বাড়াইছে, আমরা তো ভাড়া দিয়ে আসতেছি, তারপর তারা এখানে এসে নামাই দিতেছে। কেন নামাইতেছে, কি কারণে নামাইতেছে, আমরা কিছু বুঝতেছি। আমরা আর যেতে পারবো না, একে আমাদের মানে অবরোধ ডাকছি আমরা। যাত্রীরা বলছেন শ্রমিকরা বাড়তি ভাড়া দাবি করছেন, যা নিয়ে হচ্ছে মতবিরোধ, বাকবিতণ্ডা। কোথাও এজন্য বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। গাজীপুর থেকে গাবতলী ভাড়া হয়েছে যে 55 টাকা, এই জায়গায় 5 টাকা বেশি নেই, এই জায়গায় 80 টাকা ভাড়া নেই। লোকাল ভাড়া সিটিং সার্ভিস বন্ধ করে দেওয়াতে তো এখানে আরো জনগণের সাথে ওনাদের সাথে ভেজালটা হইতেছে। আমি জিজ্ঞেস করেছি, বলছে কোনো সিদ্ধান্ত ছাড়া নামিয়ে দিয়েছে, ঠিক না। পরিবহন শ্রমিকরাও খোলাখুলি বলছেন, ভাড়া নিয়ে যাত্রীদের সাথে ঝামেলার জেরে তারা মিরপুর উত্তরা বনানী রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন। 30 টাকার ভাড়া আমারে 15 টাকা করে দিছে, 20 টাকা করে দিছে। মোবিল সিস্টেম থাকুক, আর না হলে একবারে লোকাল হয়ে যাক, ঠিক আছে। আমাদের মূল সমস্যা, আর রোডে কোনো চাঁদাবাজি চলবে না। 999 ফোনের মাধ্যমে অনেক যাত্রী কমপ্লেন করছে, বাসওয়ালারা ভাড়া বেশি দাবি করতেছে। এই পর্যন্তই আমরা বুঝিয়ে রাস্তা স্বাভাবিক রাখছি এবং যান চলাচলে সহযোগিতা করছি। এদিকে বাড়তি ভাড়া আদায় বন্ধে 7ম দিনের মতো অভিযান চালিয়েছে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত। আজও বেশ কয়েকটি যানবাহনে জরিমানা করা হয়। কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে, অনেক গাড়ি ঠিক হয়ে গিয়েছে আসলে। তো আমি আশা করছি যে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা ঠিক না হবে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া গেল রোববার থেকে রাজধানীতে সব ধরনের সিটিং সার্ভিস বন্ধ করে দেওয়ার কথা থাকলেও কয়েকটি রুটে তা হয়নি। কোথাও আবার বন্ধ হলেও ভাড়া নেওয়া হচ্ছে বেশি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাজধানীর কড়াইল বস্তিতে করোনার টিকা দেওয়ার মাধ্যমে দেশে শুরু হলো বস্তিবাসীর জন্য করোনার টিকা প্রদান কার্যক্রম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এই কার্যক্রম চলবে আগামী 7 দিন। কাউসার সোহেলির রিপোর্ট। সকাল 9টা বাজতেই কড়াইলের টিএনটি বস্তি মাঠে হাজির 76 বছরের সালিম উদ্দিন। কারণ আজ তিনি করোনার টিকা দেবেন। কষ্ট হয় না, এখন ভালো লাগছে। উৎসবের আমেজ পুরো বস্তি জুড়েই। তবে বিপত্তির অভিযোগও উঠল কোথাও কোথাও। কড়াইল বাজার মোড়ের নারীদের এই বুথে লম্বা লাইন। নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পর শুরু হয় টিকাদান কাজ। অধিকাংশকেই মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি। 8টা বাজে স্লিপ কাটছি, কাটতে সিরিয়াল ধরছি, অন্ত কোনো টিকার খবরই নাই। 11টা বাজালা বোঝেন, রোদে আমরা দাঁড়ায় রইছি। এরা দেওয়ার কথা 8টায়, এই 9টায় কর্মকাণ্ড শুরু করার কথা, একটু লেট করে আসছে। টিকার টোকেনটা দিচ্ছে, কেউ মাস্ক পরেননি কেন? আমরা মাস্ক পরি নেই। টিকা গ্রহীতাকে যেসব নির্দেশনা দেওয়ার কথা তা বলা হচ্ছে না কাউকেই। এমনকি একটি ভায়াল থেকে কতজনকে টিকা দেওয়া হবে তা নিয়েও অনিশ্চয়তা দেখা যায় কোথাও কোথাও। একটা ভ্যাকসিন থেকে 12 জনকে দিচ্ছি, আজকে 0.5 করে। না, এখানে বলেছিলাম যে আপনার একটা ভাইলে কিভাবে এভাবে, কিন্তু একটা ভাইল থেকে 10 জনই দেওয়া যায়। টিকা দেওয়ার পর যে বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে, এরকম কিছু বলেছে আপনাদের?
কিছু বলে নাই। যেখানে টিকা দেওয়া হয়েছে মেসেজ করবেন না, এগুলো বলা হয়েছে? না, এগুলো তো কেউ বলে নাই। তবে কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিত নিয়মেই টিকা দেওয়া হবে। যাদের এনআইডিও নাই, বার্থ সার্টিফিকেট আছে, আমরা সবাইকেই এই টিকাটা দেব। আমাদের টোটাল 8টা স্পটে মোট 25টা আমাদের বুথ আছে। প্রতিটা বুথে আমরা 600 করে দিব ডেইলি। করাইলের 25টি বুথে আজ টিকা দেওয়া হয় 15,000 মানুষকে। সরকারি ছুটির দিন সহ আগামী 7 দিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে টিকা কার্যক্রম। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য মানবিক বিবেচনায় বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, হাসপাতালের সিসিইউতে থাকা বেগম জিয়া খুবই অসুস্থ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আগে তিনি একথা বলেন। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদাকে। মেডিকেল বোর্ড তাকে দেখার পর হাসপাতালে ভর্তি করে। এর আগে টানা 26 দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে 7ই নভেম্বর বাসায় ফেরেন খালেদা জিয়া। তাঁর শরীরে নানা জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক বেশি অসুস্থ। আমি ঠিক আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে অবিলম্বে তাকে বাইরে চিকিৎসা করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। কারণ এই নেত্রী গণতন্ত্রের নেত্রী, এবং তার যদি কিছু হয়ে যায় তার সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই বহন করতে হবে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেছেন, খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই। তার পক্ষ থেকে এ ধরনের আবেদন আগেই নিষ্পত্তি হয়েছে, তাই দেশে থেকেই তাকে চিকিৎসা নিতে হবে। একটা নিষ্পত্তিকৃত দরখাস্তের উপরে আর কোনো অর্ডার দেওয়া যায় না। মাননীয় স্পিকার, উনি বলতে মিসেস খালেদা জিয়া যদি আবারও জেলখানায় গিয়ে আবারও অ্যাপ্লাই করেন, তখন আমরা বিবেচনা করব। কিন্তু যেই অবস্থায় আছেন সেই অবস্থায় এই 401 ধারায় এই কোনো পদক্ষেপ নতুন করে বিবেচনার কোনো সুযোগ নাই। মুক্তি দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে উনি বিদেশে যেতে পারবেন না, উনি দেশে থেকে চিকিৎসা নেবেন। সিরাজগঞ্জে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর নতুন স্মার্ট প্রিপেইড মিটারে নানা ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ গ্রাহকরা। তাদের অভিযোগ, এই মিটারে আগের চেয়ে খরচ বেড়েছে, টাকাও উধাও হয়ে যায়। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। অভিযোগ বাক্স থাকলেও নেই গুরুত্ব, সশরীরে অভিযোগ করেও মিলছে না সমাধান। সদর উপজেলার গ্রাহক আনিসুর রহমান নেসকোর বিদ্যুৎ বিতরণ অফিসে ঘুরছেন 9 মাস ধরে। 7 মাস ছিলেন বিদ্যুৎবিহীন। অভিযোগ, অফিসের এক কর্মকর্তা কারসাজির মাধ্যমে তার মিটার অন্যের বাড়িতে সংযোগ দেন। পরে মিটার নম্বর বিহীন বিলের বিপরীতে 21,000 টাকা পরিশোধের পর মিলেছে নতুন মিটার। কোনো প্রকার সহযোগিতা করেনি। যখন এই 7 মাস আমি বিদ্যুৎবিহীন থাকছি, আমার কোনো প্রকার মনে করেন যে করেনি, তখন আমি দ্রুতকে জাহেরা মনে করেন যে আমি দরখাস্ত দিচ্ছি। আনিসুরের মতো অনেক গ্রাহক নেসকোর নতুন স্মার্ট প্রিপেইড মিটার প্রতিস্থাপন করেও পড়েছেন ভোগান্তিতে। এর ভোগান্তির কোনো শেষ নাই। আমরা যদি 500 টাকা তুলি, দেখা যায় যে 250 টাকা আগে কেটে নেয়। 1000 টাকা তুললে প্রায় 400-450 টাকা কেটে নেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে গণশুনানি সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। যখন আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিই এবং গণশুনানি করি, তখন জেলা প্রশাসকের চাপের মুখে নেসকো কর্তৃপক্ষ আমাদের সাথে একটা বৈঠক করে আমরা 15টা পয়েন্ট তাদেরকে দিয়েছিলাম, তো তারা কোনো সদুত্তর দেয়নি। তারা 15 দিন সময় নিয়ে গেছিল। আমরা বলেছিলাম যে 2টা মিটার, অর্থাৎ বিগত মিটার এবং বর্তমান মিটার একটা পরীক্ষা করা উচিত। আমাদেরকে কথা দেওয়ার পরে তারা করেনি। তবে নেসকোর সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, গ্রাহকরা বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলেছেন ভুল বুঝে। বেশি টাকা কাটার কোনো সুযোগ নাই, এটা আসলে মানুষের ভুল ধারণা। যেটা বলতেছে স্পেসিফিক যদি কেউ বলে, তাহলে আমরা আমাদের ওখানে যারা লোক আছে তারা ফিজিক্যালি যেয়ে তাকে দেখাই দিয়ে আসছি। প্রথম রিচার্জে মিটার ভাড়াটা কাটছে শুধুমাত্র মাসে প্রথমবার, একবার মাসে। আপনি বিদ্যুৎ ব্যবহার করতেছেন না, আমি আপনার কাছে কেন টাকা কাটবো? এটা কি কাটার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই।
সিরাজগঞ্জে নেসকোর আওতায় প্রায় 60,000-এর মধ্যে 58,000 গ্রাহকের প্রিপেইড মিটারের পরিবর্তে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। মাহমুদুল হাসান উজ্জ্বল, মাছরাঙা সংবাদ, সিরাজগঞ্জ। শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। বেলা 11:30টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাঁর কর্মস্থল দর্শন বিভাগে নেওয়া হয়, পরে নেওয়া হয় শহীদ মিনার প্রাঙ্গণে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ঢল নামে সেখানে। দুপুর 1টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে তাঁকে দাফন করা হয়। গতরাতে রাজশাহীর নিজ বাড়ি উজানে মৃত্যুবরণ করেন দুই বাংলার সমান জনপ্রিয় কথা সাহিত্যিক হাসান আজিজুল হক। মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার যে সমস্ত আঘাত বা গণতন্ত্রের উপরে যেসব আঘাত এসেছে, প্রত্যেকটা ধাপে ধাপে তিনি তার লেখার পাশাপাশি তিনি মাঠে এসেছেন। তিনি তো একরকম দর্শন দিয়েছেন যে কি করে শিক্ষাকে কাজে লাগিয়ে সাংস্কৃতিক আন্দোলন তৈরি করা যায়, ভালো মানুষ তৈরি করা যায়। তিনি খুব চমৎকার একটা উপন্যাস লিখতে চেয়েছিলেন। উপন্যাসটি লেখার ব্যাপারে অনেকবারই তিনি ভেবেছেন, বসতে চেয়েছেন, কিন্তু সেটি তিনি শেষ শুরুই করতে পারেননি। তার আশা ছিল যে একটা শোষণহীন সমাজ বিনির্মাণ এবং যেখানে বিদ্যা স্নাত মানুষ এবং জ্যোতির্ময় মানুষ পদচারণা করবে। এবছরই বাংলাদেশ থেকে আরো অন্তত 1 লাখ কর্মী নেবে সৌদি আরব। ঢাকায় দেশটির রাষ্ট্রদূত জানিয়েছেন গড়ে প্রতিদিন 4000 ভিসা ইস্যু হচ্ছে। চীনের ভ্যাকসিন নিয়ে যাওয়া কর্মীদের যাতে কোয়ারেন্টিনে থাকতে না হয় সেই বিষয়টিও বিবেচনা করছে দেশটি। মাশরাক রাহাতের রিপোর্ট। বাংলাদেশিদের 15 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন ও চিকিৎসা সামগ্রী দিয়েছে সৌদি আরব। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই উপহার হস্তান্তর করেন ঢাকায় সৌদি রাষ্ট্রদূত। Vaccine comes from Saudi Arabia as a gift to Bangladesh to translate the distinguished relationship between Saudi and Bangladesh. রাষ্ট্রদূত জানান কর্মী নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। গড়ে প্রতিদিন 4000 ভিসা ইস্যু করছে দূতাবাস। সেই হিসেবে এবছর বাকি 1.5 মাসে আরো 1 লাখ কর্মী যেতে পারবেন দেশটিতে। We are stamping every day 4,000 visas. Means that a lot of workers have the vaccine already. Last week in one day we issued 8,600 অনুমোদন না থাকায় বর্তমানে যেসব কর্মী চীনের ভ্যাকসিন নিয়ে সৌদিতে যাচ্ছেন তাদের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান এমন কর্মীদের পাশাপাশি ঝুঁকিপূর্ণদের বুস্টার ডোজ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আমাদের চেষ্টা চলছে যাতে WHO যেহেতু অ্যাপ্রুভ করেছে সিনোফার্ম, সিনোভ্যাক, ওনারাও যাতে এটা অ্যাপ্রুভালটা দেয়। যদি বুস্টার ডোজের কখনো প্রয়োজন হয় এবং সেই প্রয়োজন হলে পরে আমরা সেটা অবশ্যই কনসিডার করব। যারা ভালনারেবল পপুলেশন তাদেরকে আমরা আগে দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান সামনে দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়বে। মাশরাক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। আগামী বছরেও সশরীরে ক্লাস কম হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। সকালে চাঁদপুরে এসএসসির একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি আরো জানান আগামী এসএসসি পরীক্ষা যথাসময়ে নেওয়া না গেলেও পরীক্ষা নিতে এবারের মতো এত দেরি হবে না। সকল ক্লাস নেওয়া সেটি এখনো সেভাবে সম্ভব হবে না। কাজে আমরা বছরের গোড়ায় আমরা শুরু করতে চেষ্টা করব। এই বছর যেভাবে চলছে তার থেকে হয়তো আরেকটু বাড়াবার চেষ্টা করব, কিন্তু একদম পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একদম 16 আনা স্বাভাবিক সবাই ক্লাস করবে সে অবস্থায় যাওয়া একটু শক্ত হবে। আর আগামী বছরের যে পরীক্ষাগুলো সেগুলো একেবারে যথাসময়ে নেওয়ার হয়তো সুযোগ নেই, কিন্তু এই বছরের মতো এত দেরি হবে না ইনশাআল্লাহ। ই-ভ্যালি সহ ই কমার্স খাত থেকে অর্থ পাচারের বিষয়ে নেওয়া পদক্ষেপ এবং এই খাতের কর আদায় নীতিমালা ও কর্মপরিকল্পনা নিয়ে নির্ধারিত সময়ে প্রতিবেদন না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। দেশের ই কমার্স খাতের ভোক্তাদের অধিকার ও স্বার্থ সুরক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে পৃথক 3টি রিট করা হয়। রিটের শুনানি নিয়ে গত 30 সেপ্টেম্বর হাইকোর্ট ই কমার্স খাত থেকে অর্থ পাচারের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চান। এছাড়া ই কমার্স খাত থেকে কর আদায় কোনো নীতি আছে কিনা তা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে জানতে চাওয়া হয়। সেই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় যে কারিগরি কমিটি করেছে তার কর্মপরিকল্পনা ও কার্যপরিধি জানতে চান হাইকোর্ট।
বারবার সময় দেওয়ার পরও প্রতিবেদন না পেয়ে আজ উষ্মা প্রকাশ করেন হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাইল চুরির ঘটনায় জড়িত 4 জনকে শনাক্ত করেছে তদন্ত কমিটি। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর দুপুরে গণমাধ্যমকে জানিয়েছেন, এই 4 জন হলেন 60 মুদ্রাক্ষরিক আয়শা সিদ্দিকা ও জোসেফ সর্দার, অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী ও মিন্টু মিয়া। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি এখন প্রক্রিয়াধীন। নতুন ধান ঘরে তোলার প্রাচীন উৎসবের নাম নবান্ন। আজ পহেলা অগ্রহায়ণ 1428 বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নবান্ন উৎসবের। গান, নাচ, আবৃত্তি, পরিবেশনার পাশাপাশি হরেক রকম পিঠার আয়োজনও থাকছে উৎসবে। মৌমিতা জান্নাতের প্রতিবেদন। মাটি ও ফসলের সাথে এদেশের মানুষের প্রাণের যোগ। অগ্রহায়ণে মাঠে মাঠে যখন সোনালী ধান বাতাসে দোলে, তাতে দুলে ওঠে কৃষাণ কৃষাণীর সুখ, থাকে শেকড়ে ফেরার আহ্বান। এ সময় নব অন্নের সুঘ্রাণ আর পিঠাপুলির যে প্রাচুর্য, তাতে বিচলিত হয়ে ওঠে শহুরে মনও। আর তাই হরেক রকম পিঠা আর নবান্নের সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে নাগরিক সমাজ মেতে ওঠে নবান্ন উৎসবে। এই অনুষ্ঠানগুলো যে আমাদের হচ্ছে, নবান্নের উৎসবগুলো হচ্ছে, উৎসবগুলো আমাদের পরিচয় করিয়ে দিয়েছে গ্রাম বাংলার গানগুলোর সাথে। সবচেয়ে ভালো লাগছে সকালে ঘুম থেকে উঠে এসেই যে পিঠা দিয়ে প্রথম খাবারটা খেলাম, এটা সবচেয়ে ভালো লাগছে। দীর্ঘ 23 বছর ধরে আয়োজিত এই উৎসবে থাকে এদেশের ফসলি জীবনের জয়গান। সংস্কৃতি ও অর্থনীতির প্রাণ যে কৃষি, তার সার্বিক কল্যাণ ও অধিকার নিশ্চিতের আহ্বান। কৃষক যদি উন্নত না হয়, আমরা কেউই উন্নত হতে পারবো না। আমাদের ওদেরকে উন্নত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাচীনতম প্রাকৃতিক উৎসবকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য, মানুষের ঘরে ঘরে কৃষকের জন্য একটা অনুভব তৈরি করে দেওয়ার জন্য নবান্ন উৎসব কিন্তু একটা আয়োজন। এই ধরনের ঋতুভিত্তিক উৎসবে আরও থাকে অসাম্প্রদায়িক সমাজ গঠনের তাগিদ এবং তরুণ প্রজন্মকে আপন ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির কাছে ফিরে যাবার দিক নির্দেশনা। এই উৎসবে আমাদের একটা আরেকটি লক্ষ্য রয়েছে যে নতুন প্রজন্ম যারা দেশের যে পিঠেগুলো এবং শ্রম মাখা যে তাদের ভালোবাসাগুলো, এগুলো যাতে গ্রহণ করতে পারে। আমরা মনে করি এটি একটি অসাম্প্রদায়িক উৎসব, এবং অসাম্প্রদায়িক উৎসব বলেই কিন্তু আমরা চাই যে এই উৎসবটি সব জায়গায় ছড়িয়ে পড়ে। নবান্নের অর্থ অনেকে বুঝুক বা না বুঝুক, কিন্তু একটা সম্মেলন করছে, এটা কিন্তু বিরাট ব্যাপার একটা। আমাকে একটু জমিন বিনা জমিন চাওয়া কি পাপ। অনুষ্ঠানে আগতুরা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্বাদ নেন মুড়ি, মুরগি আর হরেক রকম পিঠার। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। গ্রাহকদের ভবিষ্যৎ সুরক্ষার কথা চিন্তা করে আজীবন পেনশন প্ল্যান চালু করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। দুপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে আজীবন পেনশন প্ল্যানের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় জানানো হয়, পলিসি হোল্ডাররা মেয়াদ পূর্তিতে আজীবন পেনশনের আওতায় থাকবেন। শুধু গ্রাহকরাই সুবিধা পাবেন এমন নয়, গ্রাহকের অনুপস্থিতিতে তার নমিনি পাবেন আজীবন পেনশন। এছাড়া সাধারণ গ্রাহকরা মেয়াদ পূর্ণ করে সম্পূর্ণ অর্থ তুলে আজীবন পেনশন বীমায় বিনিয়োগ করতে পারবেন। পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানেই সর্বশেষ বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, সাইফুদ্দিন ও রুবেল হোসেন। আর প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী, শহীদুল ইসলাম, ইয়াসির রাব্বি ও সাইফ হাসান। দলের বাকি সদস্যরা হলেন মাহমুদুল্লাহ, নাইম শেখ, নাজমুল হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, আমিনুল বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও শামীম হোসেন এবং নাসুম আহমেদ। সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকায় বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই, বন্ধ হয়নি কথিত সিটিং কিংবা গেট লকের হয়রানি। চাপ তৈরির কৌশলে বন্ধ রাখা হচ্ছে বাস। আজ থেকে শুরু হলো বস্তিবাসীদের করোনার টিকাদান। কড়াইলে প্রতিদিন দেওয়া হবে 15,000 জনকে। প্রথম দিনে স্বাস্থ্যবিধি পালনে উদাসীনতা। সিরাজগঞ্জে বিদ্যুতের নতুন স্মার্ট প্রিপেইড মিটারে নানা ভোগান্তির অভিযোগ, মিলছে না কোনো প্রতিকার, অস্বীকার কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো।
ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখে নিতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন কিংবা অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেয়াই যথেষ্ট নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এনকে নাতাশা শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।